ইরান যেটা অ্যাটাক করলো, ইরানের অ্যাটাকে খরচ করেছে মাত্র 58,87,50,000 মার্কিন ডলার। ওই ইসরায়েল যে মানে ওই অ্যাটাকটা ঠেকিয়েছে। মানে ঠেকিয়েছে, তাতে তাদের খরচ পড়েছে 135 কোটি ডলার। দ্বিতীয় মহাযুদ্ধের যে প্রেক্ষাপট এখন সেই প্রেক্ষাপট নাই। এখন আমরা অর্থনৈতিক ভাবে আসলে মহাযুদ্ধ তো চলছে, অর্থনৈতিক যুদ্ধ তো চলছেই, এবং সেটা মহাযুদ্ধই রূপ নিচ্ছে আসলে। 6টি অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি মানে প্রস্তুত আছে, তারা এখান থেকে তারা সবকিছু করে থাকে। সেখানে একদম সরাসরি ঘাঁটি আছে 2টা, আর আছে সামরিক উপস্থিতি আছে 6টি জায়গায়। আহ, ইরাক ও জর্ডানে তাদের ঘাঁটি রয়েছে। আর হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, তারা যদি বন্ধ করে দেয়, এবং তাতে হবে কি, পৃথিবীর 1/4 মানে 25% তেল বহনকারী জাহাজ এই রাস্তা দিয়ে যেতে পারবে। হুম হুম। অর্থাৎ সারা পৃথিবীতে তেলের সংকট পড়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আদলে যেটা আমরা চিন্তা করি সেই রকম না হলেও এক ধরনের ফরম্যাটে তো একটা যুদ্ধ হচ্ছে আর কি। আমেরিকা রাশিয়াকে একটা স্যাংশন দিচ্ছে এখন। রাশিয়ান একটা প্রোডাক্ট হয়তো সে ইউরোপ বা অন্য একটা দেশ ঘুরে আপনার বাংলাদেশে আসছে, বাংলাদেশের সরকারকে আমেরিকান অ্যাম্বাসাডার যাই বলছে না তুমি তো এটাই করতে পারবে না, অথচ অথচ এটা হয়তো আমার খুবই দরকারি একটা জিনিস। ইসরায়েলের একটা নিজস্ব বিষয়, সে যে কোনো ভাবে চায় সে গাজাকে ডিস্ট্রয় করে দিতে, মানে সে এই ফিলিস্তিন বলতে কিছু রাখবেই না। এবং সেখানে যেভাবে আপনার ইনডিসক্রিমিনেট আপনার মানুষ মারা হয়েছে, বাচ্চা টাচ্চা, ওখানে যে সিচুয়েশন, আপনি আপনি দেখবেন এই যে কিছুদিন আগে আপনার রাশিয়া যখন ইউক্রেনে ইনভেশনটা করে, তখন বাচ্চাদেরকে মা থেকে সেপারেট করা হয়েছিল ফ্যামিলি থেকে, এই জন্য পুতিনের বিরুদ্ধে আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনার হয়েছে, মামলা হয়েছে, তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাহলে সেটা যদি হয় তাহলে আপনার এই ইসরায়েলের বিরুদ্ধে আসলে কি হওয়ার কথা? এখানে তো একটা পুরা ফুল ফ্লেজড একটা জেনোসাইড হচ্ছে, তাই না? তো সেটা নিয়ে তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কোনো মুভমেন্ট, কোনো কথাবার্তা দেখি না। আপনারা জানেন যে ইরান ইরান ইসরায়েলে অ্যাটাক করার পর এখন ইসরায়েলও সিদ্ধান্ত নিয়েছে যে তারাও আবার পাল্টা জবাব দেবে। যদিও এখানে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব মিত্র দেশগুলো কিন্তু বলেছে যে তারা নিন্দা জানিয়েছে ইরানের হামলার, বাট তারা কিন্তু সংযত আচরণ করতে বলছে ইসরায়েলকে। কিন্তু ইসরায়েল কতটা মানবে সেটা আসলে চুপ করে আছে আপাতত। কিন্তু তারা সিদ্ধান্ত তাদের নিজেদের যে যুদ্ধ পরবর্তী যে কমিটি আছে তাদের সাথে মন্ত্রিসভায় তারা সিদ্ধান্ত নিয়েছে তারা জবাব দেবে। এর মধ্যে ইরানও কিন্তু বলেছে যে যদি তারা জবাব দেয় সেই ক্ষেত্রে তারা আরো ভয়ঙ্কর ভাবে পাল্টা জবাব দিবে। তো আমি হাসিবের কাছে প্রথমেই যাব যে আপনি কি মনে করছেন যে এইরকম একটা অবস্থায়, এই মধ্যপ্রাচ্যের অবস্থাকে মানে এরকম পুরো যুদ্ধে জড়ায় যাচ্ছে কি, বা তৃতীয় বিশ্বযুদ্ধের কি একটা আলামত আপনার কাছে কি মনে হয়? হাসিব, আপনার কাছে প্রথমে যাচ্ছি। না, একটা হচ্ছে যে আমাদের এখন বিশ্বে বিভিন্ন পকেটে আপনার অনেক ধরনের টেনশন বা যুদ্ধ তো, ডিরেক্ট দুইটা যুদ্ধ চলছেই। একটা হচ্ছে আপনার ইসরায়েল আপনার গাজায় প্রচুর মানুষ মারছে, এবং সেটা মোস্টলি একপাক্ষিকই হচ্ছে আর কি। হুম। আবার ওদিকে হচ্ছে আপনার ইউক্রেনে তো একটা যুদ্ধ চলছে, রাশিয়ার যুদ্ধ। সো তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আদলে যেটা আমরা চিন্তা করি সেই রকম না হলেও এক ধরনের ফরম্যাটে তো একটা যুদ্ধ হচ্ছে আর কি, যেখানে আপনার আহ, খুব বড় আকারে আপনার টেনশন আছে। টেনশনটা হচ্ছে বিভিন্ন রকমের। ফর এক্সাম্পল, আমেরিকা রাশিয়াকে একটা স্যাংশন দিচ্ছে এখন। রাশিয়ান একটা প্রোডাক্ট হয়তো সে ইউরোপ বা অন্য একটা দেশ ঘুরে আপনার বাংলাদেশে আসছে, বাংলাদেশের সরকারকে আমেরিকান অ্যাম্বাসাডার যাই বলছে না তুমি তো এটাই করতে পারবে না, অথচ অথচ এটা হয়তো আমার খুবই দরকারি একটা জিনিস। তো আপনি দেখেন থেকে ঘুরে ফিরে এসে আপনি ইম্প্যাক্টের মধ্যে পড়ে গেছেন, তার মানে আপনি একটা যুদ্ধের মধ্যে কিন্তু আছেন। মানে এখন সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে প্রেক্ষাপট এবং এখন প্রেক্ষাপটটা কিন্তু অনেক ডিফারেন্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনার সেটা বড় যুদ্ধ ছিল, মানুষ মারা গেছে, সবই যেটা ঠিক, এটা ঠিক। কিন্তু এই এই সময়ের ইম্প্যাক্টটা এমনই যে আপনি ধরেন এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন আপনার প্রথম হিটটা শুরু হয়, ইনভেশনটা, তখন বাংলাদেশের মানুষ হয়তো ঘুমোচ্ছিল, সকালবেলা উঠে দেখে তার ব্যাংকে টাকা নাই, ডলার 80 থেকে 100 হয়ে গেছে। তো দ্যাটস দ্য ইম্প্যাক্ট, মানে এই ইম্প্যাক্টটা কিন্তু অনেক চেঞ্জ। মানে এখন কিন্তু সো আমরা যে তৃতীয় বিশ্বযুদ্ধে যে চিন্তা করি সবাই গোলাগুলি আপনার বন্দুক নিয়ে নামে, বিষয়গুলো ওরকম হয়তো হবে না, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ এক ধরনের হচ্ছে। So, এবং এটা আরো মোর ডেঞ্জারাস। আপনার এখন পোলারাইজেশনটা হচ্ছে বিভিন্ন দিকে, এটা হচ্ছে। এবং ইসরায়েলে যেটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে বলছে আসলে সেটা একটা বোঝার বিষয় আছে। সে তো আসলে তার বলাটা কি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ওখানে
তার মিলিটারি অ্যাসেট সব কিন্তু ডিপ্লয় করছে, যত যেভাবে লাগে, তাই না, সে সবভাবেই সে করছে। সো সেই জায়গাটায় আবার এদিকে আপনার দেখবেন সৌদি আরব, জর্ডান, তারাও কিন্তু আপনার ইরানের যখন আপনার ইরান যেটা বলছে, তারা মূলত পাল্টা জবাব দিয়েছে তাদের যখন সিরিয়াতে অ্যাটাকের পরে, তারা বলছে না যে আমরা অ্যাটাক করেছি, আমরা জবাব দিয়েছি। এবং সেক্ষেত্রে কিন্তু সেটাকে ডিফেন্ড করার জন্য মানে ইসরায়েলের পক্ষে কিন্তু সৌদি আরব এবং জর্ডান কাজ করেছে, তাই না। তার আপনার পোর্ট গুলা ইউজ করতে দিয়েছে, তারা কিন্তু তাদের আকাশ সীমা ব্যবহার করতে দিয়েছে ইসরায়েলকে। সো এই বিষয়গুলি আসলে আছে যে এখানে জায়গাটা অনেক কমপ্লেক্স। একটা কমপ্লেক্স হচ্ছে যে এখানে মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে এক ধরনের ব্যাপার আছে যে সৌদি ইরান একটা প্রেক্ষাপট আছে, যেটা আপনারা জানেন। জাস্ট কিছুদিন আগে হয়তো তো ইরান আবার এম্বাসি, তারা দূতাবাস ওপেন করেছে, তাদের তো দূতাবাসই বন্ধ ছিল। তো সেটা একটা প্রেক্ষাপট। আবার একটা প্রেক্ষাপট হচ্ছে যে আপনার ইসরায়েলের একটা নিজস্ব বিষয়, সে যে কোনো ভাবে চায় সে গাজাকে ডিস্ট্রয় করে দিতে, মানে সে এই ফিলিস্তিন বলতে কিছু রাখবেই না। এবং সেখানে যেভাবে আপনার ইনডিসক্রিমিনেট আপনার মানুষ মারা হয়েছে, বাচ্চা টাচ্চা, ওখানে যে সিচুয়েশন, আপনি আপনি দেখবেন এই যে কিছুদিন আগে আপনার রাশিয়া যখন ইউক্রেনে ইনভেশনটা করে, তখন বাচ্চাদেরকে মা থেকে সেপারেট করা হয়েছিল ফ্যামিলি থেকে, এই জন্য পুতিনের বিরুদ্ধে আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনারই হয়েছে, মামলা হয়েছে, তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাহলে সেটা যদি হয়, তাহলে আপনার এই ইসরায়েলের বিরুদ্ধে আসলে কি হওয়ার কথা? এখানে তো একটা পুরা ফুল ফ্লেজড একটা জেনোসাইড হচ্ছে, তাই না? তো সেটা নিয়ে তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কোনো মুভমেন্ট, কোনো কথাবার্তা দেখি না। সো এই জন্য আসলে এটা খুব বলাটা খুব মুশকিল। অ্যাপারেন্টলি আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের কথা বলছে, কিন্তু বাস্তবে সে তলে তলে কি করছে সেটা আসলে বোঝাটা মুশকিল, কারণ আমাদের জিনিস কিন্তু ইম্প্যাক্ট কিন্তু আছে। আপনার যুদ্ধ যাওয়ার হচ্ছে, মানুষ যাকে মারার তাকে কিন্তু ইসরায়েল মারছে। মাহমুদ ভাই, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে মানে তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত বা বলা হচ্ছে যে এইবার যদি সব দেশগুলি জড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি মানে তেল মানে বহনের ক্ষেত্রে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, এই ধরনের একটা অর্থনৈতিক সংকটের মধ্যেও যাবে। সো আপনার বিশ্লেষণটা কি, এবং কেন আমেরিকা বা পশ্চিমা মিত্র দেশগুলো ইসরায়েলকে মানা করছে যে এখন যুদ্ধে না জড়াতে? আপনার কি মনে হয়? আহ, এটা আসলে যুক্তরাষ্ট্রের ভূমিকার উপরে ইসরায়েলি অ্যাটাকের বিষয়টা নির্ভর করে আসলে। কারণ আপনি হয়তো জানেন যে এখানে উপসাগরীয় অঞ্চলে অন্তত 6টি অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি মানে প্রস্তুত আছে। তারা এখান থেকে তারা সবকিছু করে থাকে। সেখানে একদম সরাসরি ঘাঁটি আছে 2টা, আর আছে সামরিক উপস্থিতি আছে 6টি জায়গায়। আহ, ইরাক এবং জর্ডানে তাদের ঘাঁটি রয়েছে। এবং এটা হাসিব বললেন যে এটা একটা পাল্টা অ্যাটাক হিসেবে ইরান বলেছে যে তাদের একটা পাল্টা অ্যাটাক। এই পাল্টা অ্যাটাকের বিষয়টা যদি এখন ইরান এই এই জিনিসটা মনে করছে যে অ্যাটাক করার পর এখন তারা অ্যাকাউন্ট ব্যালেন্সড হয়ে গেছে, এরকম একটা বিষয় তারা বলা হচ্ছে যে এখন আর কেউ হয়তো ইসরায়েল অ্যাটাক করবে না। তো যদি ইসরায়েল অ্যাটাক করে তাহলে ইরানের হাতে খুব বেশি কিছু ইরান যেমন এই এই মানে আসলে দ্বিতীয় মহাযুদ্ধের যে প্রেক্ষাপট এখন সেই প্রেক্ষাপট নাই। এখন আমরা অর্থনৈতিক ভাবে আসলে মহাযুদ্ধ তো চলছে, অর্থনৈতিক যুদ্ধ তো চলছেই, এবং সেটা মহাযুদ্ধই রূপ নিচ্ছে আসলে। আপনি খেয়াল করে দেখবেন যে এ, এখন যদি যে মানে আবার পাল্টা অ্যাটাক হয় ইসরায়েলের পক্ষ থেকে, ইরানের হাতে প্রথমই আছে যেটা হবে যে হরমুজ প্রণালী তারা বন্ধ করবে। আর হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, তারা যদি বন্ধ করে দেয়, এবং তাতে হবে কি পৃথিবীর 1/4 মানে 25% তেল বহনকারী জাহাজ এই রাস্তা দিয়ে যেতে পারবে। হুম, হুম। অর্থাৎ সারা পৃথিবীতে তেলের সংকট পড়ে যাবে। এই তেলের সেই সংকট হওয়ার সাথে সাথে আপনি কি হবে, তেলের সংকট হওয়ার সাথে সাথে আপনি সারা পৃথিবীর হাহাকার দুর্ভিক্ষ শুরু হয়েছে। সুতরাং যুদ্ধ কিন্তু আসলে মানে এই জন্য আজকে সকালে যে আমাদের ওই যে জাতিসংঘ মহাসচিব কিন্তু আহ্বান জানিয়েছেন যুদ্ধ থামানোর জন্য। আজকে বাংলাদেশ সময় সময় সকাল 10টার দিকে তো তিনি বলেছেন যে যুদ্ধ থামাতে হবে, যে কোনো মূল্যে যুদ্ধ থামানোর প্রয়োজন। হুম, হুম। আর ওদিকে চীনও উদ্বেগ প্রকাশ করেছে যে এই যুদ্ধটা থামানো উচিত, এখানে যুদ্ধ যাওয়া না। রাশিয়া এখনো মানে অবস্থান নিয়েছে বলে কোনো পরিষ্কার প্রমাণ নেই। তো রাশিয়া নিশ্চয়ই ইরানের অ্যাটাকের পক্ষেই কথা বলবে। আর এই সব কারণে আর দেখেন আপনি যে এই যে অ্যাটাক হলো, যেটা ইরান যেটা অ্যাটাক হলো, ইরানের অ্যাটাকে খরচ করেছে মাত্র 58,50,50,50,000 মার্কিন ডলার। আর ইরান যে মানে ওই ইসরায়েল যে মানে ওই অ্যাটাকটা ঠেকিয়েছে। মানে ঠেকিয়েছে, তাতে তাদের খরচ করেছে
পড়েছে 135 কোটি ডলার। মানে খরচটা কিন্তু তাদের বেশি হচ্ছে। সুতরাং এই খরচের সোর্সও তো লাগবে তাদের। মানে এই সোর্স তো তাদের মিত্র দেশগুলি, তাদের সঙ্গী দেশগুলি তাদেরকে প্রোভাইড করতে হবে। সেই জায়গা থেকেও তারা চাচ্ছে না আসলে যুদ্ধটা হোক। কারণ যুদ্ধ তো আসলে যুদ্ধ তো দেশ পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে। হাসি বলেও গেলেন যে একটু আগে যে দুইটা জায়গায় তো হচ্ছে। তারপর আমরা আমাদের মিয়ানমারেও তো যুদ্ধ পরিস্থিতি, সে কোনো সময় যুদ্ধ পরিস্থিতি একটা রূপ নেয়, মাঝে মাঝে যুদ্ধ হয়, গোলাগুলি হয়, নানা ঘটনা তো সারা পৃথিবীতে ঘটছেই। সুতরাং যুদ্ধ চলছে। তৃতীয় বিশ্বযুদ্ধ মুখোমুখি হতে হবে একদম, খাতাপত্রে আসতে হবে তা না। যুদ্ধ চলছে এবং সেটা অর্থনৈতিকভাবে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের কিন্তু আমরাও একজন অংশীদার, আমরা ভুক্তভোগীও। আপনি দেখেন আমাদের যে পণ্য যে বেড়ে যাচ্ছে, বারবার বেড়ে যায় বাংলাদেশে, কেন বাড়ে? ওই বিভিন্ন আমাদের সরকার যেটা বলেন যে রাজনৈতিক মানে বিশ্ব প্রেক্ষাপটের কারণে বেড়ে যাচ্ছে, সেটা তো আমরা স্ট্রাগল করতে হচ্ছে না। স্ট্রাগল তো জনগণ করতে হচ্ছে, সাধারণ মানুষ করতে হচ্ছে, একদম খেটে খাওয়া মানুষগুলি করছে, নিম্নবিত্ত মানুষ করছে। বিত্তশালীরা হয়তো করেন না, কিন্তু এটা তো এক যুদ্ধই, যুদ্ধের মধ্যে যাচ্ছে। আসলে যুদ্ধ চলছে এই এখন। আমি আবার শেষ করতে যাচ্ছি যে মার্কিন বা যুক্তরাষ্ট্র যদি আবার এদিকে শেষ পর্যন্ত হামলা, তাদের আগাম হুঁশিয়ারি বাণী বাস্তবায়ন করে, তাইলে ইরানের হাতে একটা অস্ত্র আছে, সেই অস্ত্র ইরান ব্যবহার করবে, এবং তখন আসলেই তৃতীয় মর্যাদা না হোক, অর্থনৈতিক একটা বড় ধরনের ধাক্কা সারা পৃথিবী। যতটুকু আমি লাস্ট খবর পেলাম যে সেটা হচ্ছে যে ইরান হামলার পরে, ইসরায়েল হামলার পরে তেলের দাম কিন্তু বিশ্ববাজারে কমেছে। সো এটা আবার একটা, এটা একটা অন্য রকমের তেলের দাম, কিন্তু এই ক্ষেত্রে যুদ্ধ লাগলে সাধারণত তেলের দাম বেড়ে যায়, এবং কিন্তু এইখানে তেলের দাম কমে গেছে কেন, এটা বিশ্লেষণ করছে অলরেডি ইকোনমিস্টরা। সো সবকিছু মিলে যেহেতু একটা গ্লোবাল ভিলেজ, আমরা বাংলাদেশও এর বাইরে না, সেই অনেক দূর, তারপরেও কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের উপরেও সব প্রভাব পড়বে।